50 ও 60-এর দশক, একটি সময় যখন একজন নারীর স্বপ্ন প্রায় থেমে যেত বাস্তবতার দেয়ালে। কিন্তু মেহেরুন্নেসা চৌধুরী থেমে যাননি। অদম্য ইচ্ছাশক্তি আর দৃঢ় সংকল্প নিয়ে তিনি চালিয়ে গেছেন নিজের পড়াশোনা, ধাপে ধাপে গড়ে তুলেছেন নিজের পরিচয়, নিজের অবস্থান। তার এই পথ চলা শুধু একটি জীবনের গল্প নয়, এটি এক সাহসী নারীর স্বপ্ন জয়ের ইতিহাস। তার জীবন কর্মময়, সৃজনশীল, আর প্রতিটি পদক্ষেপ নারীর অগ্রগতির এক অনন্য অনুপ্রেরণা। জন্মেছি কলকাতায় আমার নানা বাড়িতে। উনি কলকাতায় শরীফ লেনে থাকতেন। উনি ইনকাম ট্যাক্সের বড় অফিসার ছিলেন। ওইখানে জন্মেছি, কিন্তু ওখানে আমার বাবার বাসাও ছিল। আমার বাবার বাড়ি ছিল দিলখুশা স্ট্রিটে, ওইটা আমির আলী এভিনিউ আর ঝাউতলা রোডের মাঝখানে একটা জায়গা, কোনার মধ্যে আমাদের বাড়িটা ছিল। দোতলা বাড়ি, খুব সুন্দর বাড়ি ছিল। আমরা 7 বোন কলকাতায় জন্মেছি, কলকাতায় ছিলাম আমরা। 30-এর দশকে 40-এর দশকে তখনকার কলকাতা খুব সুন্দর ছিল ব্রিটিশ আমলে। আমরা 4 বোন তখন পড়ার জন্য উপযুক্ত ছিলাম। আমরা পড়তাম বেগম রোকেয়া প্রতিষ্ঠিত স্কুল, সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুলে পড়তাম। কলকাতায় জন্ম হলেও আমার নানা বাড়ি হলো ঢাকায়, বেচারামের দেউড়িতে, আর ওনার গ্রামের বাড়ি হলো কলাতিয়া, আর আমার বাবার বাড়ি টাঙ্গাইল। তো ওখানে আমার নানাও চাকরি করতেন, আমার বাবাও চাকরি করতেন। মুন্সিফ ম্যাজিস্ট্রেট ছিলেন আমার বাবা, জুডিশিয়ারি ডিপার্টমেন্টে করতেন চাকরি। তো সেজন্য আমরা ওখানে ছিলাম। তো যখন 46 সনে পার্টিশন হয়, 47 সনে, তার 3-4 বছর আগে আমরা ঢাকায় চলে আসি। তখনও ঢাকা বোর্ড হয় নাই, তখন আমরা ছিলাম লাস্ট ব্যাচ। ক্যালকাটা ইউনিভার্সিটির সিলেবাস অনুযায়ী আমরা ম্যাট্রিক পরীক্ষা দিতে হয়েছে আমাদের। পরীক্ষাতে আমি ভালো রেজাল্ট করি। তখনকার দিনে একটা লেটার পেয়েছিলাম, আর ফার্স্ট গ্রেড স্কলারশিপ পেয়েছিলাম। আর যে স্কুলে পড়তাম চিটাগাঙে, অপর্ণাচরণ গার্লস স্কুল, আমি খুব অল্প দিন ওখানে পড়ে তা ভালো রেজাল্ট করেছি দেখে ওই স্কুল থেকে তারা একটা আমাকে সোনার মেডেল দিয়েছিলেন। ম্যাট্রিক পরীক্ষা পরপর যখন ফার্স্ট ইয়ার ইডেন কলেজে এসে ভর্তি হই, তখন আমার 1949-এ আমার বিয়ে হয়ে যায়। তার বিয়ের রিসেপশন অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক কার্জন হলে। আমার বিয়ে হয়, তার বিয়ের পর আমার হাজব্যান্ডও ছিলেন, মুন্সেফ ছিলেন, বিচার বিভাগে কাজ করতেন। বদলির চাকরি ছিল। প্রথমে হবিগঞ্জে যাই, তার হবিগঞ্জ থেকে বগুড়া, গোপালগঞ্জ, এসব জায়গায় বদলি ছিল। বদলি যেখানে যেখানে গেছি সেখানে কলেজে পড়তে চেষ্টা করেছি, বাসায় পড়েছি এবং পরীক্ষা দিয়েছি। আইএ বিএ সব পরীক্ষা দিয়েছি। এর মধ্যে আমাদের একটি ছেলে হয়েছে, বড় ছেলে। জায়গায় জায়গায় বদলির জন্য যেতে হয়েছে। এরপর 52 সনে ভাষা আন্দোলন যখন হলো, তখন আমার হাজব্যান্ড চাকরি ছেড়ে দিলেন এর প্রতিবাদে। তারপরে উনি যুক্তফ্রন্টের সময় নির্বাচন করলেন এবং সেটাতে উনি পাশ করলেন, এমএলএ হলেন, মেম্বার লেজিসলেটিভ অ্যাসেম্বলি তখন বলতো, সেখানে মেম্বার হলেন। তখন উনি আরমানিটোলা একটা বাসা ভাড়া করলেন। যুক্তফ্রন্টের সময় তিনি তার বড় ছেলেকে নিয়ে আরমানিটোলায় ভাড়া বাসায় থাকতেন। সে সময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিভাগে এমএ ডিগ্রি অর্জন করেন। এমএতে আমি ভালো করলাম। আমি মেয়েদের সেকেন্ড ক্লাস 4th হয়েছিলাম, আর মেয়েদের মধ্যে ফার্স্ট হয়েছিলাম। যাই হোক, যেহেতু ক্লাসে পড়াশোনা করতে পেরেছি, ক্লাস করতে পেরেছি, সেজন্য আমার রেজাল্ট ভালো হলো। 1960 সালে বরিশাল মহিলা কলেজে তিনি প্রভাষক হিসেবে শিক্ষকতা শুরু করেন। পরবর্তীতে তিনি ওই কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। সেই সময় তিনি বরিশালের বিভিন্ন স্কুল, সাংস্কৃতিক ও সামাজিক কাজ করেছেন। 60-এর দশকে তাদের 2টি সন্তান ফুয়াদ ও ফয়সাল ঢাকা গ্যান্ডারিয়ার নানা বাড়ি, বরিশাল উলানিয়ার দাদা বাড়ি এবং বরিশালে বাবা মার সান্নিধ্যে বেড়ে ওঠেন। 1967 সালে তিনি রেডিও পাকিস্তানের প্রোডিউসার হিসেবে কাজ শুরু করেন এবং সেই বছরের শেষের দিকে রোকেয়া হলে হাউস টিউটর হিসেবে যোগদান করেন। পাশাপাশি ইতিহাস বিভাগে শিক্ষকতার দায়িত্ব পালন করেন। দেশ স্বাধীনের পর 1972 সালে তিনি রোকেয়া হলের প্রভোস্ট হিসেবে 1 বছর দায়িত্ব পালন করেন।
প্রভোস্টরা যারা ছিলেন তার মধ্যে মেহরুন্নেসা চৌধুরী একজন। আমি লক্ষ্য করেছি যে আমাদের আক্তার আপা প্রভোস্ট ছিলেন এবং মেহরুন্নেসা চৌধুরী হাউস টিচার পরে প্রভোস্ট হয়েছেন, কিন্তু দুইজনের পার্সোনালিটি একদম ডিফারেন্ট ছিল। আক্তার আপা সাথে ঠিক অন্যরকম একটা ইয়ে ছিল, আমরা ভয় ভীতির মধ্যে থাকতাম, কিন্তু আপার সাথে অনেক সহজ ছিলাম। তো যাই হোক, অনেক দিন ধরে আমি ওনার সাথে কাজ করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেঞ্জার ইউনিট উনি প্রতিষ্ঠা করেছেন ডক্টর নীলিমা ইব্রাহিমের সহায়তায়, এবং আমরা 4টা হলের মধ্যে রেঞ্জার ইউনিট ছিল। তো আপার সাথে আমি তখন সেক্রেটারি হিসাবে আমরা প্রায় 500 মেয়ে নিয়ে কাজ করেছি রেঞ্জার ইউনিটে। 2023 সালে মেহেরুন্নেসা চৌধুরীকে সম্মাননা প্রদানের লক্ষ্যে গার্লস গাইডস অ্যাসোসিয়েশনের সদস্যরা তার বাসায় এসে তাদের সাংগঠনিক নিয়ম মোতাবেক তাকে সম্মাননা প্রদান করেন। 1973 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্রীদের একটি নতুন আবাসিক হল নির্মাণের পরিকল্পনা করে। তখন মেহেরুন্নেসা চৌধুরীকে প্রভোস্ট হিসেবে সেই হল নির্মাণ ও পরিচালনার দায়িত্ব দেয়া হয়। তিনি অত্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালন করেন। 1974 সালে জাতিসংঘের প্রথম মিশনে বাংলাদেশের নারী সদস্য হিসেবে প্রতিনিধিত্ব করেন তিনি। পরবর্তীতে 1975 সালে টিএসসিতে স্টুডেন্ট কাউন্সিলর হিসেবে যোগ দেন। এরপর আবার আমি একটা সুযোগ পেলাম 1980 সাল থেকে 82 সাল পর্যন্ত একটা স্কলারশিপ পেলাম ইউএসএইড থেকে। একটা স্কলারশিপ পেলাম, স্কলারশিপ পেয়ে আমি আমেরিকার মেরিল্যান্ডে পড়তে গেলাম। তখন পড়ে ওখান থেকে আমি আবার সেকেন্ড টাইম একটা এমএ করলাম। 1982 সালে আমেরিকা থেকে ফিরে এসে টিএসসিতে ডিরেক্টর স্টুডেন্ট কাউন্সিলর হিসেবে 1994 সাল পর্যন্ত কাজ করেন তিনি। সে বছরই তিনি অবসরে যান। 1996 সালে লালমাটিয়া মহিলা কলেজের চেয়ারম্যান বোর্ড অব ডিরেক্টরস হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তার দীর্ঘ অভিজ্ঞতার আলোকে প্রশাসনিক এবং স্টুডেন্ট কাউন্সিলিংয়ের অভিজ্ঞতা কাজে লাগিয়ে লালমাটিয়া মহিলা কলেজে উন্নতি সাধনে সহযোগিতা করেন। মেহেরুন্নেসা চৌধুরী তার 2 ছেলে ও ছেলের পরিবার সহ অনেক গুণগ্রাহী রেখে 96 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘ এক কর্মময় জীবনের শেষে থেমে যায় এক আলোকিত পথ চলা। পেছনে রয়ে যায় তার আদরের 2 ছেলে, তাদের পরিবার, নাতি নাতনি আর অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী মানুষ। ভালোবাসা, শ্রদ্ধা আর স্মৃতিতে ভরা সেই মানুষটি 96 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কিন্তু তার গল্প থেমে যায়নি। তিনি বেঁচে থাকবেন তার কাজে, তার আদর্শে, আর যারা তাকে ভালোবেসেছে তাদের হৃদয়ে।